করবেন, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হইতে যাচ্ছে। কেন? কারণ আমরা প্রত্যেক বছরই দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রজ্ঞাপনে আপনার লিখে দেয় যে যেই সেশন ওই সেশনেরই আপনার পাঠ্যগুলো দেখে আপনার কি হবে, আপনার প্রশ্ন হবে। কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয়গুলো কি করে আপনার সিলেবাসের বাইরে যে প্রশ্ন করে। আমরা কিছুদিন আগে বিউপির ভর্তি পরীক্ষা হয়েছে, আমরা দেখলাম যে সিলেবাসের বাইরে প্রায় 5টা হচ্ছে গিয়ে কি প্রশ্ন করছে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নেকলেস গল্প থেকে হচ্ছে গিয়ে একটা প্রশ্ন করছে যে সিলেবাসের বাইরে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 8টি প্রশ্ন করছে হচ্ছে গিয়ে কি বাইরে। তো আমরা ডিউডিমার্স টিম হচ্ছে গিয়ে কি দেখলাম যে এই যে সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো করতেছে, তো এই সিলেবাসের বাইরে থেকে যদি পোলাপান প্রশ্ন করে তাহলে তো তারা পারবে না। তো আমরা এই জন্যে আপনাদের প্রত্যেকটা যেই সিলেবাসের বাইরে যে 6টা গদ্য আছে, 6টা পদ্য আছে, সেই 6টা গদ্য এবং পদ্য আমরা হইতেছে একটু মানে ফ্রি আপনাকে একটু পড়াবো। হ্যাঁ, ফ্রি পড়াবো কীরকম যে আপনি চরিত্রগুলো একটু জানতে পারলেন, আপনি যে এটার যে মূল অর্থ সেই অর্থগুলো হচ্ছে গিয়ে কি জানতে পারলেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আর বন্ধুবান্ধব যারা আছে একটু মেনশন করে দিন, যাতে করে আমরা সকলেই যেন ক্লাসটা করতে পারি। তো আমরা আজকে হচ্ছে গিয়ে কি আহ্বান হইতেছে গিয়ে কি দেখলাম মানে পড়ব। আগামীকালকে আমরা কিন্তু হচ্ছে গিয়ে কি আরেকটা নিয়ে আলোচনা করব, সেটা নেকলেস হইতে পারে, সম্ভবত নেকলেস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনারা একটু বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিবেন, যাতে করে সকলেই যেন এগুলোতে থাকতে পারে। তো আমরা একটু পড়াশোনা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু মেনশন করে দেন। হ্যাঁ, আর আমরা একটু পড়াশোনা শুরু করি। ভাই আমাদের পেট বেচর দেন, সবারই কাজে লাগবে এটা, পেট বেচর দেন। আচ্ছা দেখেন, আমাদের এই যে হইতেছে আজকে যে পঠিতব্য যে বিষয়, সেই বিষয়ের নাম কি? সেই বিষয়ের নাম হচ্ছে আহ্বান। সেই বিষয়ের নাম কি? সেই বিষয়ের নাম হইতেছে আহ্বান। তাহলে সর্বপ্রথম এইটা থেকেই আমরা একটু পড়া শুরু করি। আপনাকে যদি বলে আহ্বান, এই যে শব্দটা আছে, এই শব্দের উচ্চারণ কোনটা হবে, একটু কমেন্ট করে জানাবেন আহ্বানের উচ্চারণ কোনটা হবে। আমার যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট আছে তারা খুব সুন্দর করে জানে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে হয় ব এর পূর্বে যদি আ থাকে, আবারও বলতেছি, হয় ব এর পূর্বে যদি আ থাকে, তাহলে হয় ব এর পরিবর্তে হবে কি ও ভ। হয় ব এর পরিবর্তে কি হবে? ও ভ। আর যদি হচ্ছে গিয়ে কি হয় ব এর পূর্বে যদি আ না থেকে যদি রস্যু ই কার থাকে, তাহলে এই হয় ব এর পরিবর্তে কি হবে? পরিবর্তে হবে গিয়ে কি রস্যু ভ। কি হবে? রস্যু হচ্ছে গিয়ে কি ভ। তাহলে কি বুঝতে পারছেন যে একটা হইতেছে গিয়ে কি হয় ব এর পূর্বে আ থাকলে কি হবে, আরেকটা হইতেছে হয় ব এর পূর্বে ই থাকলে কি হবে। আসমাউল হোসনা, মুস্তাফিজুর রহমান, মাহি, ধন্যবাদ ধন্যবাদ, বাহ ধন্যবাদ। তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে এখানে এই যে দেখেন কি আছে, হয় ব এর পূর্বে কি আছে, একটা আ আছে। তাহলে বলেন কি ও ভ হবে নাকি রস্যু ভ হবে? অবশ্যই ও ভ হচ্ছে গিয়ে কি হবে। তাহলে আহ্বানের সঠিক উচ্চারণ কোনটি? সঠিক উচ্চারণ হচ্ছে আহ্বান। আহ্বানের সঠিক উচ্চারণ কোনটি? সঠিক উচ্চারণ হইতেছে আহ্বান। বুঝতে পারছি? আর এই আহ্বান গল্পটি কে লিখছে? আহ্বান গল্পটি লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকলে একদমভাবে চুপ, আমরা একটু বুঝি যে আহ্বান গল্পটা কি বলছে এবং কি কেন লেখা হয়েছে। আর একটা কথা বলি, একটু মনে রাখবেন, এই আহ্বান গল্পটা কিভাবে রচিত হয়েছে জানেন? যে একটা লোক হিন্দু, আমি আবার বলতেছি, একটা লোক হিন্দু, তো তার পরিবার অনেক আগেই কি করছে, আপনার মারা গেছে। বাড়িতে শুধুমাত্র এক টুকরো জমি আছে, আর কিচ্ছু নাই। এই জমিতে বাড়ি ঘর নাই। বলছে বাপ মা মরে গেছে অনেক আগে, বাড়িতে ভিটে মাটিটা পর্যন্তও নাই। তো বাপের পূর্ব পরিচিত একজন মানে চেয়ারম্যান বা গ্রামের আপনার হচ্ছে গিয়ে কি মাতব্বর ছিল, এর নাম কি ছিল? এর নাম ছিল চক্রবর্তী মশাই। কি মশাই? চক্রবর্তী মশাই। তো লেখক যাইয়া সেই চক্রবর্তী মশাইয়ের বাসায় যে উঠে, তো উঠার পরে চক্রবর্তী মশাইরে যা সালাম টালাম করে, সালাম টালাম করার পরে হচ্ছে গিয়ে কি বলে যে বাবা এতদিন পরে তুমি শহর থেকে আসছো, গ্রামে কেন আসছো? তো বলছে যে শহরের থেকে আসছি, বাড়িতে বাড়ি বানাবো। তো বলছে হচ্ছে গিয়ে কি বাসায় তাহলে বাড়ি ঘর বানাও। তো আচ্ছা ঠিক আছে। কি করছে চক্রবর্তী মশাই? তাকে বাঁশ আর খড় দিছে যে তুমি আগে কি করো, একটা বাড়ি বানাও। তো লেখক কি করছে, একদিন বিকেলবেলা আম বাগানের নিচ দিয়ে, বিপুল ভোটে বলেন তো কোন বাগানের নিচ দিয়ে, একটু বলেন কোন বাগানের নিচ দিয়ে
আম বাগানের নিচ দিয়ে লেখক হচ্ছে গিয়ে কি বাজারে যাইতেছিল। তো বাজারে যাওয়ার পথে তার একটা বুড়ির লগে দেখা হয়েছে। তো বুড়ির লগে দেখা হওয়ার সময় আপনি চিন্তা করেন, আপনি গ্রামের ভিতরে সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি গেছেন, আপনি কাউরে হচ্ছে গিয়ে কি চিনেন না। তো বুড়ি গেছে, বুড়ি যাওয়ার পর সে বুড়িকে কি করছে, কিছু টাকা দিছে। তো বুড়ি তার ডান হাতের নড়িটা বাম হাতে নিয়ে লেখকের মুখের ভিতরে কি করলো, একটু হচ্ছে গিয়ে কি হাত বুলাই দিল। হাত বুলাই দিয়ে বলল যে বাবা তুমি কে, তোমাকে তো আমি চিনি না। পরে লেখক বলছে যে তুমি আমাকে চিনবা না, আমি অনেক আগেই এই গ্রাম থেকে চলে গেছি, বাপ মা নাই। তো বলছে তোমার নাম কি? তো বুড়ি বলছে যে আমিও তোর মতো একা। তাহলে ওই সময় কি করছে, লেখক আইসা একটা বাড়ি বানাইছে। দ্বিতীয়বার ছুটিতে আসছে লেখক আইসা, এই যে যে বুড়িকে যে টাকা দিছিল, বুড়ির তো কেউ নাই। তো লেখক কি করছে, সেই বুড়ির সাথে আবার দেখা হয়েছে। বুড়ি তাকে হচ্ছে গিয়ে কি বিভিন্ন প্রকার ফলমূল আইনা খাওয়াইছে, বিভিন্ন প্রকার দুধ আইনা হচ্ছে গিয়ে কি খাওয়াইছে, কখনো আম আনছে, কখনো বাতাবি লেবুর ফুল আনছে, এরকম হচ্ছে গিয়ে কি হয়েছে। তো দ্বিতীয়বার হইতেছে গিয়ে কি গেল। তৃতীয়বার যখন আসছে তখন বুড়ি ছিল অসুস্থ। বুড়ি ছিল কি অসুস্থ। তো লেখক বুড়িকে দেখতে গেছে, সেখানেও লেখক বুড়িকে হচ্ছে গিয়ে কি আপনার পথ্য, তারপর হচ্ছে গিয়ে কি ঔষধ, এগুলো হচ্ছে গিয়ে কি কিনে দিছে। চতুর্থবার লেখক গেছে, পরে দেখছে বুড়িটা মারা গেছে। তাহলে এই যে একটা জিনিসটা দেখেন, গ্রামের ভিতরে আমার পূর্ব পরিচিত কেউ নাই, হঠাৎ করে একটা বুড়ির সাথে আমার দেখা হইলো। সেই বুড়িটা আমাকে ছেলের আদরের মতো, মানে ছেলের মতো কি করলো, আমাকে আদর করলো। আমিও বুড়িটাকে মায়ের মতো কি করলাম, আপনার হচ্ছে গিয়ে কি সম্মান করলাম। হঠাৎ করে 1.5 বছর পর আমি যখন আবার বাড়িতে গেলাম, যাই দেখলাম বুড়িটা কি করছে, মারা গেছে। তো লেখক যখন দেখলো যে বুড়ি হইতেছে গিয়ে কি মারা গেছে, তখন বুড়ি বলছিল যে বাবা আমি যদি মারা যাই তাহলে তুই আমারে কি করবি, তুই আমার হচ্ছে গিয়ে কাফনের কাপড়টা কিনে দিস। তুমি একটু খেয়াল করে দেখো, বুড়ি কিন্তু মুসলমান ছিল, আর লেখক কি ছিল, লেখক ছিল সনাতন মানে হিন্দু। তারপরে দেখো বুড়ি এই যে যে লেখক আছে একে ভালোবাসছে, কিসের ভালোবাসা, সন্তানের মতো ভালোবাসা। তাহলে এই যে যে লেখাটা যে আছে, এই যে যে গল্পটা আছে, সেই গল্পটার মূল অর্থ কোনটি? মূল অর্থ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আবারও বলতেছি, মূল অর্থ কোনটি? মূল অর্থ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আবারও বলতেছি, যদি আমাকে কেউ বলে যে আহ্বান গল্পের মূল বিষয়বস্তু কি, আমরা বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি। কি সম্প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি। যে তুমি যখন কাউকে ভালোবাসবা, তুমি যখন কাউকে আপন করে নিবা, তখন সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বলতে কিছু নাই। সবার আগে কি? মানুষ। সবার আগে কি? মানুষ। এই যে যে লেখক হিন্দু হওয়া সত্ত্বেও সে বুড়িকে ভালোবাসছে, বুড়ি মুসলমান হওয়া সত্ত্বেও সে তার ছেলের মতো লেখককে ভালোবাসছে, এবং মা যেমন সন্তানের কাছে দাবি করে যে বাবা আমি মৃত্যুর পর তুই আমাকে কাফনের কাপড় কিনে দিস, ঠিক একই রকম ভাবে সেই বুড়ি লেখকের কাছে কাফনের কাপড় দাবি করছে। তো আমরা যখন দেখব, আমরা একটু পরে পড়ব, তো দেখার পরে আমরা দেখব যে বুড়ির জানাজা হয়েছে কয়টার সময়। বুড়ির জানাজা হয়েছে 12টার সময়। বিপুল ভোটে কয়টার সময় রে? বুড়ির জানাজা হয়েছে কয়টার সময়? বুড়ির জানাজা হয়েছে কয়টার সময়? বুড়ির জানাজা হয়েছে 12টার সময়। তখন সেখানে শুকুর মিয়া নামে একটা লোক ছিল, সে বলছে যে বাবা তুমি এক মুঠো মাটি দাও। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, বুড়ি কিন্তু ছিল কি? মুসলমান। লেখক কি ছিল? হিন্দু। কিন্তু তারপরও বুড়ি, লেখক কি করছে? বুড়ির কবরে মাটি দিছে। এখানে কোনো সাম্প্রদায়িকতা পাইছো? কোনোদিন আমরা হিন্দু মুসলমান আলাদা পাইছো? না। বুঝাইছে যখন তুমি কাউকে ভালোবাসবা, তখন সেখানে কোনোদিন উঁচু নিচু, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি কি করবা? ভালোবাসবা। এবার বলো সকলে, থিমটা কি মাথায় ঢুকছে? এই থিমটা কি সকলের মাথায় ঢুকছে? একটু কি কমেন্ট করা যাবে? থিমটা কি একটু কি মাথায় ঢুকছে? সকলে আহ্বান গল্পের যে মূল থিম, সেই মূল থিমটা কি মাথায় ঢুকছে? একটু কমেন্ট করা যাবে কি? মূল থিমটা কি মাথায় ঢুকছে? এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন প্লিজ, কাজটা একটু শেয়ার করে দেন না।
মূল থিমটা কি মাথায় ঢুকছে? তাহলে মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ তুমি যখন হইতেছে গিয়ে কি কাউকে ভালোবাসবা তখন মন থেকে ভালোবাসবা। আসো আমরা চলে যাই। তাহলে বলছে আহ্বান গল্পের মূল সুর কোনটা? আহ্বান গল্পের মূল সুর হলো উদার মানবিক সম্পর্ক। উদার কি সম্পর্ক? মানবিক হইতেছে গিয়ে কি সম্পর্ক, যে মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষে কি ভালোবাসা। এবার বলো তাহলে আহ্বান গল্পের সাথে মিল আছে কোন গল্পের? আহ্বান গল্পের সাথে মিল আছে হচ্ছে গিয়ে কি আমাদের আমার পথ প্রবন্ধের। কোন পথ হচ্ছে গিয়ে কি প্রবন্ধের? আমার পথ হচ্ছে গিয়ে কি প্রবন্ধের মিল আছে। আবার দেখো তাহলে আহ্বান গল্পটি নেওয়া হয়েছে কোথায়? বলছে আহ্বান গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী সংকলন থেকে। তাহলে আহ্বান গল্পটি লেখা হয়েছে কোন জায়গা থেকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে। আর আহ্বান গল্পটি কোন ভাষায় রচিত? আহ্বান গল্পটি চলিত রীতিতে হচ্ছে গিয়ে কি রচিত। আমরা সকলেই জানি বাংলা বা হচ্ছে গিয়ে কি প্রত্যেকটি ভাষার কয়টি রীতি আছে? দুইটি হচ্ছে গিয়ে কি রীতি আছে। একটা হচ্ছে চলিত রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। আমরা যে দেখব আমাদের অপরিচিতা হচ্ছে গিয়ে কি যে গল্পটা আছে, তারপরে প্লাস বিলাসী যে গল্পটা আছে, সব হচ্ছে সাধু রীতিতে লেখা। কোন রীতিতে হচ্ছে গিয়ে কি লেখা? সাধু রীতিতে লেখা। আর এই যে আমাদের আহ্বান যে গল্পটা আছে, সে আহ্বান গল্পটা কোন রীতিতে লেখা? চলিত রীতিতে হইতেছে গিয়ে কি লেখা। বুঝতে পারছি? তারপর আমরা চলে যাব। এই যে আমাদের আহ্বান যে গল্পটা আছে, সেই গল্পের লেখকের নাম কি? গল্পের লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আবার বলতেছি, বানানটা একটু খেয়াল করে দেখবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূতির ভিতরে দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, আর হচ্ছে গিয়ে কি ভূষণের ভিতরে কিন্তু দীর্ঘ উকার হইতেছে গিয়ে কি আছে। বুঝতে পারছি? তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতার নাম কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তাহলে একটু সবাই একটু লেখেন মহানন্দ, এর সন্ধি বিচ্ছেদ করেন তো সকলে। মহানন্দ এই যে নামটা আছে, এই নামের সন্ধি বিচ্ছেদ করবে দ্রুত। মহানন্দ এই নামটা সন্ধি বিচ্ছেদ করা যাবে দ্রুত। মহানন্দ এই নামটার সন্ধি বিচ্ছেদ। মহানন্দ এই নামটার সন্ধি বিচ্ছেদ। সকলে একটু কমেন্ট করবে মহানন্দ এই নামটার সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা সকলেই জানি এটা একটা সন্ধি সাধিত শব্দ। আর এর সন্ধি বিচ্ছেদ কি? বলছে মহা যুক্ত আনন্দ সমান সমান কি? মহানন্দ। মহাযুক্ত আনন্দ সমান সমান কি? সমান সমান হচ্ছে মহানন্দ। তাহলে মহানন্দ শব্দটি কি? একটি সন্ধিবাচক। সাব্বাস সাব্বাস। এই যে আফরিন আপা, নাবিলা, ফাহাদ, অহমিকা, তারপর হচ্ছে সজল বণিক, সাব্বাস। তাহলে এই জান্নাতুল ইসলাম, মহ বলতে কি কোনো শব্দ আছে? তারপরে ওই যে পার্বতীপুরের মাহিমা খান আছে, কিরে কি অবস্থা? বন্নি আক্তার, শালিকা, বাহ অনেক মানুষ আছে তো। তাহলে হচ্ছে কি দেখেন মহানন্দ। তাহলে বলছে তার মাতার নাম কি? মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী। মাতার নাম কি? মৃণালিনী দেবী। তাহলে দেখেন সে জন্মগ্রহণ করছে মুরারিপুর গ্রামে 24 পরগনা জেলায়। আর তার পৈতৃক নিবাস কোনটা? ব্যারাকপুর গ্রাম। আবারও বলতেছি একটু দেখেন। বলছে জন্ম কোথায়? জন্ম হচ্ছে মুরারিপুর। জন্ম কোথায়? জন্ম হচ্ছে মুরারিপুর। আর পিতৃনিবাস, পিতৃ হচ্ছে গিয়ে কি নিবাস কোথায়? পিতৃনিবাস বলছে ব্যারাকপুর। পিতৃনিবাস কোন পুর? ব্যারাকপুর। এইটার সাথে একটা কানেকশন আছে, আপনি একটু খেয়াল করে দেখেন কোন জায়গায় কানেকশন আছে। ওই যে রেনকোট গল্প পড়ছিলাম, একটু মনে করে দেখেন। রেনকোট গল্পটি কে লিখছে? আখতারুজ্জামান ইলিয়াস। বলছে তার জন্মস্থান কোথায়? কয় গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে। কয় তার পিতৃনিবাস কোথায়? কয় বগুড়াতে। বুঝতে পারছি? তো একটু ভাববেন, এইখানে যেরকম দুইটা জন্মস্থান আর পিতৃস্থান আছে, রেনকোট গল্পের কিন্তু দুইটা জন্মস্থান এবং পিতৃস্থান হচ্ছে গিয়ে কি আছে।
আচ্ছা, তারপরে দেখেন তাহলে কি করলো লেখক পরিচিতি আমরা হচ্ছে কি দেখলাম। এবার দেখেন আমাদের যেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসগুলো আমরা একটা গল্প আকারে আপনাকে লিখে দিচ্ছি। একটু দেখেন, বলছে অপরাজিতা, অনুবর্তন, পথের পাঁচালী ও দৃষ্টি প্রদীপ নিয়ে দেবযানে করে ইসামতি নদী পার হয়ে আরণ্যকে অশনি সংকেত দেখতে পেল। তাহলে এখানে দেখেন উপন্যাস কোনগুলা, অপরাজিতা একটা উপন্যাস, অনুবর্তন একটা উপন্যাস, পথের পাঁচালী একটা উপন্যাস, দৃষ্টি প্রদীপ একটা উপন্যাস, দেবযানী, ইসামতি নদী, আরণ্যক, অশনি সংকেত, এগুলা কি? এগুলো একটা হচ্ছে কি উপন্যাস। এগুলো একটা কি? ইউসাপা, ওয়ালাইকুম আসসালাম, নীরব ভাই আছে, সাব্বাস। আচ্ছা, এবার হচ্ছে কি দেখেন আমি একটা নতুন নোটপ্যাড অন করতেছি, একটু হচ্ছে কি দেখেন নতুন নোটপ্যাড বলছে, একটু লেখেন সকলে, লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কয়টি? 2টি। একটা হচ্ছে কি লেখেন, লেখেন পথের পাঁচালী, পথের হচ্ছে গিয়ে কি পাঁচালী, আরেকটা লেখেন, আরেকটা লেখেন অপরাজিতা, অপরাজিতা। একটু ভাইবেন, এটার নাম কিন্তু অপরিচিতা না, অপরাজিতা, একটু ভাইবেন। তাহলে জিনিসটা লেখেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কয়টি? কয় 2টি। কি কি? একটা হলো পথের পাঁচালী, আরেকটা কি? আরেকটা হচ্ছে অপরাজিতা। এবার বলেন তো আমাদের রেনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াসের 2টা বিখ্যাত উপন্যাসের নাম কি? একটু বলবেন। আখতারুজ্জামান ইলিয়াসের 2টা বিখ্যাত উপন্যাসের নাম কি? একটু বলবেন। এই রংপুর শারমিন আক্তার বলছে পিডিএফ পাবো কিভাবে? জি, ক্লাসের ভিতরে একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন এবং মেনশন করে দেন, এইটার পিডিএফ আমরা ফ্রি দিয়ে দিব, এটার পিডিএফ আমরা ফ্রি দিয়ে দিব, আপনি টেনশন করেন না। আবার রংপুরে যারা আছেন, আজকে আমার জীবনের মানে সবচেয়ে বিতিকের দিন গেছে। আমি 11টার সময় রাত্রেবেলা বাসে উঠছি, আমি ঢাকা এসে পৌঁছেছি আজকে সকাল 1:10-এ, মানে 14টা ঘন্টা আমি বাসের ভিতরে, মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই। রংপুর আব্দুল বকরি বলছে চিলেকোঠার সেপাই। আরেকটা কি? আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস, কমেন্ট করে না কেন রে? আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস 2টি। কি কি? একটা বলা আছে চিলেকোঠার সেপাই, চিলেকোঠার হচ্ছে গিয়ে কি সেপাই, চিলেকোঠার হইতেছে গিয়ে কি সেপাই। আরেকটা কি? আরেকটা হইতেছে খোয়াবনামা। কি রে, মাথা খালি হয়ে গেছে নাকি তো গো? দেখেন আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাসের নাম কি? বলছে চিলেকোঠার সেপাই, আরেকটা কি নামা? আরেকটা হচ্ছে খোয়াবনামা। আর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2টি বিখ্যাত উপন্যাসের নাম কি? বলছে একটা হচ্ছে পথের পাঁচালী, আর একটা কি অপরাজিতা। বুঝাইতে পারছি? এটা হচ্ছে কি তার 2টা বিখ্যাত উপন্যাস। তারপরে আমরা দেখব আখতারুজ্জামান ইলিয়াস কিছু ছোট গল্প হচ্ছে কি রচনা করছে। সেই ছোট গল্পগুলো আমরা একটা গল্পের মাধ্যমে লিখছি। সেটা কি? কিন্নর দল যাত্রা বদল করে মৌরি ফুল নিয়ে, এটা কুল হবে না, সরি, এটা হবে মৌরি ফুল নিয়ে মেঘমল্লার কাছে হচ্ছে গিয়ে কি গেল। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের আপনার ছোট গল্পগুলো কি কি? বলছে কিন্নর দল যাত্রা বদল করে মৌরি ফুল হচ্ছে গিয়ে কি নিয়ে মেঘমল্লার কাছে গেল। বুঝতে পারছি? আখতারুজ্জামান ইলিয়াস নিজের সম্পর্কে একটা উপন্যাস লিখছে, সেটার নাম কি? তৃণাঙ্কুর। তাহলে যদি আপনাকে বলে তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? একটু কি কমেন্ট করবেন। তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? এটা কি নাটক, উপন্যাস, নাকি হচ্ছে গিয়ে কি আপনার আত্মজীবনীমূলক রচনা? কোনটা একটু কমেন্ট করা যাবে? তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? একটু কমেন্ট করা যাবে? তৃণাঙ্কুর কোন জাতীয় রচনা? তাহলে তৃণাঙ্কুর হলো একটি আত্মজীবনীমূলক রচনা। আত্মজীবনীমূলক রচনা কিন্তু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী এরও কিন্তু ছিল। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? রচনার নাম হচ্ছে শ্রীকান্ত। কি কান্ত? শ্রীকান্ত। তাহলে বলেন শরতের আত্মজীবনীমূলক রচনার নাম কি বাচ্চারা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনী রচনার নাম হচ্ছে গিয়ে কি? শ্রীকান্ত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? শ্রীকান্ত। আবার লেখেন খাতার ভিতরে রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক রচনা, খাতার ভিতরে লেখেন রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক রচনার নাম কি? বলছে আমার ছেলেবেলা। আমার হচ্ছে গিয়ে কি? ছেলেবেলা। একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? তৃণাঙ্কুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? বলছে হচ্ছে গিয়ে কি আপনার শ্রীকান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক রচনার নাম কি? বলছে আমার ছেলেবেলা। সকলে কি বুঝতে পারছেন? সকলে বুঝতে পারছেন? 100% বুঝতে পারছেন? 100% বুঝতে পারছেন? 100% বুঝতে পারছেন সকলে? সকলে কি বুঝতে পারছেন? 3 লেখকের কিন্তু 3টাই আমরা লিখে দিলাম আত্মজীবনীমূলক রচনা। সাব্বাস সাব্বাস, বুঝতে পারছে। মায়া খাতুন বলছে। এবার দেখেন বলছে আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইসামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পায়। আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পায় কোন উপন্যাসের জন্য? কয় ইসামতি। আবার যদি প্রশ্ন করে ইসামতি কোন জাতীয় রচনা, তাহলে সেটা কি হবে? উপন্যাস। আবার যদি প্রশ্ন করে ইসামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পুরস্কার পাইছে, আমরা বলবো রবীন্দ্র পুরস্কার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে ইসামতির জন্য কোন পুরস্কার পায়? কয় রবীন্দ্র পুরস্কার। আবার রবীন্দ্র পুরস্কার কোন উপন্যাসের জন্য পায়? কয় ইসামতি উপন্যাসের জন্য। আবার যদি প্রশ্ন করে ইসামতি কোন জাতীয় রচনা, তাহলে সেটাও কি হবে? উপন্যাস। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এই ক্লাসটা একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেওয়া যায় না নাকি? একটু শেয়ার করে দেন প্লিজ। এবার হচ্ছে কি দেখেন, এবার দেখেন আমাদের এই যে আহ্বান যে গল্পটা আছে, সেই আহ্বান গল্পের নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে গোপাল। লিখে নেন আহ্বান গল্পের নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে গোপাল। এই যে গোপাল এই নামটা কে রাখে? গোপাল এই নামটা হচ্ছে বুড়ির দেয়া। একটু লিখে নেন গোপাল এই নামটা কার দেয়া? বুড়ির হচ্ছে গিয়ে কি দেয়া। বুঝতে পারছি? কেন? বুড়ি যেহেতু হচ্ছে গিয়ে কি মুসলমান ছিল, আর লেখক যেহেতু হিন্দু হচ্ছে গিয়ে কি ছিল, তাই বুড়ি কি করছে আপনার লেখকের নামটাও হিন্দু নামে হচ্ছে গিয়ে কি রাখছে। বুঝতে পারছি? এবার হচ্ছে কি দেখেন গল্পের কথক গেল ছুটিতে গ্রামে গেছে। খাতার ভিতরে সকলে হেডলাইন দেন। লেখক ছুটিতে গ্রামে গেছে কয়বার? আমরা বলবো 4 বার। খাতার ভিতরে লেখেন লেখক ছুটিতে গ্রামে গেছে কয়বার? 4 বার। প্রথমে লেখেন প্রথমে সে গেছে বাড়ি বানাতে। প্রথমে গেছে কখন? বাড়ি বানাতে। তারপর দ্বিতীয়বার লেখক হচ্ছে গিয়ে কি গেছে? জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে। জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে। জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে লেখক দ্বিতীয়বার বাড়িতে গেছে। তৃতীয়বার বাড়িতে গেছে লেখেন 7-8 মাস পর। 7-8 মাস পর আশ্বিনের ছুটিতে। 7-8 মাস পর আশ্বিনের হচ্ছে গিয়ে কি ছুটিতে লেখক বাড়িতে গেছে। আর চতুর্থবার বাড়িতে গেছে 1.5 বছর পর। 1.5 বছর পর শরতের ছুটিতে। শরতের হচ্ছে গিয়ে কি ছুটিতে। ভাই আমার মনে হয় ক্লাসটা পেইড বেসে শেয়ার দেওয়া হয়নি, দিছেন? আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কি বলেন লেখক হইতেছে গিয়ে কি কয়বার হইতেছে? আমার শিশির দাস আমার বন্ধু এসআই সিলেটের হচ্ছে গিয়ে কি শিশির দাস। বন্ধু কি অবস্থা? আচ্ছা শিশির দাস বন্ধু তুমি এসআই হয়েও ক্লাস করতে আসছো? তোমার কাছে 1000 টাকা পাও বন্ধু, সমস্যা নেই দিয়ে দিব, ব্যাপার না, আমি জবান রাখি, আমি দিয়ে দেবো। তোমার কাছে 1000 টাকা পাও আমার মনে আছে। আচ্ছা তাহলে হচ্ছে কি দেখেন লেখক ছুটিতে কয়বার বাসায় যায়? লেখক ছুটিতে 4 বার বাসায় গেছে। প্রথমবার বাসায় গেছে লেখক বাড়ি বানাইতে। দ্বিতীয়বার বাসায় গেছে লেখক জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে। তৃতীয়বার লেখক হচ্ছে গিয়ে কি বাসায় গেছে 7-8 মাস পর আশ্বিন মাসের ছুটিতে। চতুর্থবার লেখক বাসায় গেছে 1.5 বছর পর শরতের ছুটিতে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি?
তাহলে হচ্ছে গিয়ে কি লেখক কয়বার বাসায় গেছে? 4 বার। তারপর দেখেন বাবার বন্ধু চক্রবর্তী মশাই, আর চক্রবর্তী কি চক্রবর্তীর একটা আঞ্চলিক নাম, বাড়ি বানাতে খড় এবং বাঁশ দিয়েছিলেন। তাহলে বলেন লেখককে বাড়ি বানাতে খড় এবং বাঁশ দেয় কে? পেইড ব্যাচে ক্লাস শেয়ার দিয়েছেন, হ্যাঁ মায়া খাতুন ধন্যবাদ, মায়া খাতুন ধন্যবাদ। আচ্ছা 4 বার, সাব্বাস সাব্বাস। তাহলে হচ্ছে গিয়ে একটু দেখেন যে বলছে লেখককে বাঁশ এবং খড় দিয়েছিল কে? লেখককে বাঁশ এবং খড় দিয়েছিল চক্রবর্তী হচ্ছে গিয়ে কি মশাই। তাহলে দেখেন লেখক বলছে যে বাবা মা মারা যাওয়ার পর লেখক কোথায় থাকতেন? শহরে হচ্ছে গিয়ে কি থাকতেন। বলছে বাজারে যাওয়ার সময় আম বাগানের নিচে বুড়িকে দেখা। সকলে একটু লেখেন কোন বাগানের নিচে বুড়িকে দেখা হয়েছে? আম বাগানের নিচে। আমরা একটু হইতেছে গিয়ে কি আরেকটু বলি, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা ভাইয়া, এই যে 4 মাস পর যে গেলেন সেটা কোন সময়? 8 মাস পর, জ্যৈষ্ঠ মাস থেকে। বুঝি নাই মোস্তাফিজুর, বুঝি নাই, আরেকবার বল। একটু দেখেন, একটু হচ্ছে গিয়ে দেখেন আপনার কি করছে লেখক। গ্রামে হইতেছে গিয়ে কি গেলে, যেমন আমি বাড়িতে গেলে ফড়িংয়ের মতো দৌড়াই, তো লেখকও বাড়িতে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে লেখক আম গাছের নিচ দিয়ে বাজারে যাচ্ছিল। তো বাজারে যাওয়ার সময় বুড়ির সাথে দেখা হয়েছে। বলছে আমি কিছু টাকা বুড়ির হাতে গুজে দিলাম। তো গুজে দেওয়ার পর বুড়ি কি করছে? বলছে ডান হাতের নড়িটা বাম হাতে নিয়ে লেখকের মুখমণ্ডলে একটু হাত বুলাইলো। হাত বুলাই বলল, বাবা তুমি কে? তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি। তো লেখক বলছে তুমি আমাকে চিনবে না, বাবা মা মৃত্যুর পর আমি আর গ্রামে থাকি না, আমি শহরে থাকি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বাহ ভালো। মায়া খাতুন, আমাদের হচ্ছে মমতা আফা আছে, ঠিক আছে, সাব্বাস। তানিয়া সুলতানা, এই আমাদের একটু বন্ধু বান্ধবদেরকে আরেকবার মেনশন দেওয়া যায় নাকি? দেখেন তো, আমার তো মনে হয় আরেকবার একটু মেনশন দেওয়া যায়। আপনারা যদি দিলকে একটু নরম করেন, একটু বন্ধু বান্ধবদেরকে আরেকবার একটু মেনশন দেওয়া যায়, আরেকবার একটু মেনশন দিয়ে দেন। আর হচ্ছে গিয়ে কি একটু যদি পারেন তাহলে একটু করে দেন। আচ্ছা, বুড়ি ভালোবেসে, একটু সকলে লেখেন, বুড়ি ভালোবেসে লেখককে কি বলে ডাকে? বুড়ি ভালোবেসে লেখককে গোপাল বলে ডাকে। বুড়ি ভালোবেসে লেখককে কোন নাম দিছে? গোপাল। চলে যাই আমাদের পরের স্লাইডে। এই যে হচ্ছে গিয়ে কি বুড়ি, এই বুড়িকে আমাদের গল্পের ভিতরে কি হিসেবে সম্বোধন করা হয়? মা হিসেবে সম্বোধন করা হয়। বুড়িকে লেখকের হচ্ছে গিয়ে কি হিসেবে সম্বোধন করা হয়? মা হিসেবে হচ্ছে গিয়ে কি সম্বোধন করা হয়। এই বুড়ির এই পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র একটা লোক আছে। সেটার নাম কি? বলছে একটা নাত জামাই আছে। বুড়ির একটা কি জামাই আছে? নাত হচ্ছে গিয়ে কি জামাই আছে। কিন্তু সেই নাত জামাইয়ের বেশ বাক্য করেন তো সকলে। এই নাত জামাইয়ের সকলে বেশ বাক্য করেন দ্রুত। নাত জামাই সকলে বেশ বাক্য করেন দ্রুত। নাত জামাই সকলের বেশ বাক্য করেন, সকলে বেশ বাক্য করেন। নাত জামাই, নাত জামাই। তাহলে আমরা কি জানি? বলা হচ্ছে গিয়ে কি নাতনির জামাই। নাতনির হচ্ছে গিয়ে কি জামাই সমান সমান কি জামাই? সমান সমান হচ্ছে নাত জামাই। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে নাতনির, তাহলে কি বিভক্তি লোপ পাইছে? ষষ্ঠী বিভক্তি হচ্ছে গিয়ে কি লোপ পাইছে। তাহলে এটা কোন তৎপুরুষ? এটা হচ্ছে গিয়ে কি ষষ্ঠী তৎপুরুষ। কোন তৎপুরুষ? ষষ্ঠী হচ্ছে কি তৎপুরুষ। তাহলে নাতনির যে জামাই সমান সমান নাত। সাব্বাস গৌতম চন্দ্র, গৌতম চন্দ্র, সাব্বাস। তাহলে হচ্ছে গিয়ে কি আপনার কি নাতনির যে জামাই, একে বলা হচ্ছে গিয়ে কি জামাই? নাত জামাই। তাহলে এখানে নাতনি যেহেতু আছে ষষ্ঠী বিভক্তি লোপ পাইছে, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে গিয়ে কি সমাস। এবার দেখেন এই যে বুড়ি আছে, বুড়ির জামাইয়ের নাম কি ছিল? বুড়ির জামাইয়ের নাম ছিল জমির। আবার বলতেছি, বুড়ির জামাইয়ের নাম কি ছিল? বুড়ির জামাইয়ের নাম ছিল হচ্ছে গিয়ে কি জমির। এই জমিরের পেশা কি ছিল? এই জমিরের পেশা ছিল করাতি। করাতি মানে কি? করাতি মানে হচ্ছে যারা কাঠ কাটে। আবারও বলতেছি, করাতি মানে কি? করাতি মানে হচ্ছে যারা কাঠ কাটে। বুঝতে পারছি? করাতি মানে কারা? করাতি মানে হচ্ছে কি যারা কাঠ
কাটে। তাহলে বুড়ির জামাইয়ের নাম কি? কয় বুড়ির জামাইয়ের নাম হচ্ছে জমির। কয় বুড়ির জামাইয়ের পেশাটা কি? বুড়ির জামাইয়ের পেশা হচ্ছে সে কাঠ কাটে। বলছে আপন জন বলতে কেউ নেই, কতককে সে সন্তানের মতো ভালোবাসে। বুড়ির একটা কথিত মেয়ে আছে, লেখেন সকলে। বুড়ির একটা কথিত মেয়ে আছে, সে মেয়ের নাম কি? বলছে হাজরা বেটার বউ। হাজরা বেটার বউ, হাজরা বেটার বউ, ব্রেকেটে লেখেন দুধ, ব্রেকেটে লেখেন দুধ। মানে বুড়ির একটা কথিত মেয়ে বা পাতানো মেয়ে ছিল। তাহলে বুড়ির কথিত মেয়ে বা পাতানো মেয়ের নাম কি? কথিত মেয়ে বা পাতানো মেয়ের নাম হচ্ছে হাজরা বেটার বউ। এই হাজরা বেটার বউর কাছ থেকে লেখকের জন্য বুড়ি কি নিছিল? বুড়ি হচ্ছে গিয়ে কি দুধ হইতেছে গিয়ে কি নিছিল। বুঝতে পারছি? ব্রেকেটে লেখেন যে হচ্ছে কি দুধ। তাহলে হাজরা বেটার ভাই কালকে রাতের চিপস আর কোল্ড ড্রিঙ্কসটা খাইছেন তো? প্রান্তচন্দ্র, প্রান্তচন্দ্র তোকে ধন্যবাদ ভাই। তুই যদি আমার এই চিপস আর কোল্ড ড্রিঙ্কস যদি না দিতি তাহলে আমি 14 ঘন্টা বাসের ভিতরে থাকতেই পারি না। ভাই রে তোর ধন্যবাদ। আবার কালকে রাত্রে 11:30 পর্যন্ত তোরা আমার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলি, তোদের ধন্যবাদ ভাই। আচ্ছা তাই একটু দেখেন যে হচ্ছে গিয়ে কি কথকের পালিত মেয়ে বা হচ্ছে কথিত মেয়ের নাম কি? হাজরা বেটার বউ। তার কাছ থেকে সে কি নিছে? তার কাছ থেকে সে হচ্ছে গিয়ে কি দুধ নিছে। তারপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখবো যে আমরা আরেকটা চরিত্র আছে, সেটা কি হাজরা বেটার বউ, বুড়িকে মায়ের মতো খেয়াল করে রাখে, বুড়ির পাতানো মেয়ে। এটা তো তাহলে পাইয়ে গেলেন। এবার হচ্ছে কি এই পাতানো মেয়ে কি কাজ করে? একটু লেখেন পাতানো মেয়ে কি কাজ করে? পাতানো মেয়ে কি কাজ করে? বলছে অন্যের বাড়িতে ধান ভানে, অন্যের বাড়িতে ধান ভানে। দৌড়ু অন্যের বাড়িতে হচ্ছে গিয়ে কি বানে? ধান হচ্ছে গিয়ে কি ভানে। ধান বানে মানে কি? ধান বানে মানে হচ্ছে গিয়ে কি ধান থেকে হচ্ছে চাল তৈরি করার যে প্রসেস, এটা আগেকার দিনে তোমার ঢেকি দিয়ে করা হইতো। তো ঢেকি দিয়ে করলে কি হইতো? দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে গিয়ে কি যে পায়ে পাড়া দিয়ে ঢেকি, যারা আমরা গ্রামে বড় হয়েছি তারা হচ্ছে গিয়ে কি জানি। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে কি করা হইলো? তাহলে হচ্ছে গিয়ে কি বুড়ির পাতানুমের কাজটা কি? বুড়ির পাতানুমের কাজটা হলো গিয়ে কি সে ধান বানে। কি বানে? ধান হচ্ছে গিয়ে কি বানে। তারপর নাট জামাই বুড়িকে দেখাশোনা হচ্ছে গিয়ে কি করে না। নাট জামাই বুড়িকে হচ্ছে গিয়ে কি করে না? দেখাশোনা হইতেছে গিয়ে কি করে না। বুঝতে পারছি? তাহলে একটু বলেন তো যে কবি পরিচিতি, মূল ভাব, চরিত্র বিশ্লেষণ সকলে কি 100% বুঝছেন? একটু কমেন্ট করা যাবে? একটু কমেন্ট করা যাবে? মেহরুন্নেসা মেহের ভাই এসে পড়েছে, অসংখ্য ধন্যবাদ। মেহরিমা ইসলাম অন্যের বাড়িতে ধান বানে। ভাই ঘুম কখন ভাঙছিল? ধ্রুব রে ঘুমাইতে আর পারি নাই রে ধ্রুব। সকলে একটু বলেন তো যে হচ্ছে কি পাঠ পরিচিতি, তারপর হচ্ছে কি কবি পরিচিতি এবং কি চরিত্র বিশ্লেষণ সকলে কি 100% বুঝতে পারছেন? পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং চরিত্র বিশ্লেষণ সকলে কি 100% বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে জানানো যাবে? আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখি গল্পের যে খুঁটিনাটি। আরেকটা কথা, ক্লাসটা হচ্ছে গিয়ে কি সকলে একটু শেয়ার করে দেন। এই যে স্লাইডটা আছে না, সেই স্লাইডটা আমরা ফেসবুকে দিয়ে দিব। কথাটা কি বুঝতেছেন? স্লাইডগুলো ফেসবুকে হচ্ছে গিয়ে কি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। স্লাইড ফেসবুকে দিয়ে দিব, আপনারা নিয়ে নিন পরে। আচ্ছা একটু দেখেন, বলছে হচ্ছে গিয়ে কি চলিত রীতিতে হচ্ছে গিয়ে কি লেখক কলকাতা থেকে চলে গেলেন কেন? বলছে ছুটি শেষ হয়। লেখকের একটি খড়ের ঘর তোলার জন্য কাকে কিছু হচ্ছে গিয়ে কি টাকা দিলেন। এবার একটু দেখেন, যদি প্রশ্ন আসে লেখকের কিসের ঘর, একটু বলেন লেখকের কি টিনের চাল ছিল? লেখকের কি টিনের চাল ছিল? না, লেখকের হইতেছে গিয়ে কি খড়ের ঘর হইতেছে গিয়ে কি ছিল? খড়ের ঘর। এই খড়ের ঘর বানানোর জন্য লেখক কাকে হচ্ছে গিয়ে কি টাকা দিছিল? জ্ঞাতি খুরুকে টাকা দিছিল। এবার বলেন তো আরেকটা জ্ঞাতি খুরুর কথা আমাদের বইয়ের ভিতরে বলা আছে, বলেন কোন গল্পের ভিতরে? বলেন বলা হচ্ছে গিয়ে কি কোন গল্পের ভিতরে আরেকটা জ্ঞাতি খুরুর কথা হচ্ছে গিয়ে কি বলা আছে? একটু কমেন্ট করা যাবে? কোন গল্পের ভিতরে আরেকটা জ্ঞাতি খুরুর কথা হচ্ছে গিয়ে কি বলা আছে?
আরেকটা জ্ঞাতিখুরুর কথা বলা আছে কোন গল্পের ভিতরে? তাহলে আরেকটা জ্ঞাতিখুরুর কথা বলা আছে আমাদের হচ্ছে গিয়ে কি ইয়ের ভিতরে, আপনার বিলাসী গল্পের ভিতরে। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যারা শেষ মুহূর্তে এই যে 1 মাস সময় আছে, এই 1 মাস সময়ের ভিতরে আপনাদের অনেক কোচিং সেন্টার বা অনেক জায়গায় হচ্ছে গিয়ে কি আপনি পড়াশোনা করছেন, অনলাইনে পড়াশোনা করছেন, তো শেষ মুহূর্তে আইসা আপনার যদি কোনো শর্টকাট টেকনিক দরকার পড়ে বা সকল যে পড়াশোনাটার একটা সামারি যদি আপনার দরকার পড়ে, তাহলে ডিউডিমার্সের একটা আইসিইউ ব্যাচ হচ্ছে কি চলতেছে। আইসিইউ মানে জানি কি বুঝতেছি না, আচ্ছা যাই হোক, ইন্টেনসিভ কেয়ার না জানা ইমার্জেন্সি কেয়ার না কি কয়, আচ্ছা যাই হোক, তাহলে এই আইসিইউ ব্যাচ চলতেছে। তো সেখানে মাত্র 499 টাকায় আপনি হচ্ছে গিয়ে কি ক্লাসগুলো পাবেন এবং প্রত্যেকটা টপিকের যে শর্টকাট টেকনিক আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সেই শর্টকাট টেকনিকগুলো হচ্ছে গিয়ে কি পাবেন। বুঝতে পারছি? তো আপনারা চাইলেই ভর্তি হতে পারেন, অথবা আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু বলতে পারেন। আচ্ছা, তারপর দেখবো বলছে লেখক পুনরায় কোন ছুটিতে হচ্ছে গিয়ে কি বাড়িতে আসেন? লেখক পুনরায় হচ্ছে গিয়ে কি শরতের ছুটিতে বাড়িতে আসছে। একটু বলেন, শরতের ছুটিতে সে কয় বছর পর বাড়িতে আসছে? বলছে 1.5 বছর পর বাড়িতে আসছে। কত বছর পর? 1.5 হচ্ছে গিয়ে কি বছর। বলছে লেখকের বাবার পুরাতন বন্ধু কে ছিল? বলছে গ্রামের চক্রবর্তী মশাই। বুড়ির মৃত্যুর খবর লেখকে কার কাছে শুনলো? এবার হচ্ছে কি দেখেন, বুড়ির মৃত্যুর খবর লেখক শুনছে পরশু সর্দারের বউ দিগম্বরীর কাছে। পরশু সর্দারের বউ দিগম্বরীর কাছে শুনছে। একটু লেখা নেন যে লেখক বুড়ির মৃত্যুর খবর কার কাছে শুনছে? বলছে পরশু সর্দারের বউ দিগম্বরীর কাছ থেকে হচ্ছে গিয়ে কি শুনছে। বুঝতে পারছি? পরশু সর্দারের বউ দিগম্বরীর কাছে হচ্ছে গিয়ে কি লেখক এটা শুনছে। তারপর লেখকের কাছে এসে শুনে কে দেখা করতে এলো? লেখক এলাকায় আসছে এটা শুনে দেখা করতে আসে কে? বুড়ির নাত জামাই। এবং সে বলে গেছিল যে বুড়ির জানাজা, একটু লিখে নেন সবাই, বুড়ির জানাজা কখন? বলছে দুপুর 12টায়। দুপুর 12টায়। তাহলে বলেন বুড়ির জানাজা কয়টায়? বাচ্চারা, বুড়ির জানাজা কয়টায়? ভাই, বাপি ভাই, আচ্ছা, এলিগেন্ট রিডার নামে একটা কমেন্ট করছে, ওরা ব্লক করেন। আচ্ছা, হচ্ছে গিয়ে কি দেখেন, বুড়ির জানাজা হচ্ছে গিয়ে কি কয়টায়? বুড়ির জানাজা হচ্ছে গিয়ে কি 2টায়, 12টার ভিতরে হচ্ছে গিয়ে কি ছিল। তার হচ্ছে লেখকের বাবার পূর্ণ আবদালির ছেলে গনি, এগুলো হচ্ছে গিয়ে কি দরকার নাই। তারপরে বুড়ি লেখকের কাছে দুধ এনেছিল হচ্ছে গিয়ে কি আপনার হাজাবেটার বউর কাছে। বুড়ি লেখকের জন্য কয়টি শশার জালি এনেছিল? একটু লেখেন, বুড়ি লেখকের জন্য কয়টি শশার জালি এনেছিল? 2টি। শশার জালি মানে কি বুঝেন? শশা তো হচ্ছে গিয়ে কি অনেক বড়, তো কচি যেই শশাগুলা থাকে, মানে ছোট যেই শশাগুলা থাকে, অপরিপক্ক যেই শশাগুলা থাকে, এগুলাকে বলে শশার জালি। এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে গিয়ে কি শশার জালি। তাহলে লেখক কি করছে? লেখক হচ্ছে গিয়ে কি বুড়ি লেখকের জন্য কি আনছে? শশার জালি হচ্ছে গিয়ে কি আনছে। লেখককে কে দুধ এনে দিত? লেখেন, ঘুটি গোয়ালিনী। লেখককে দুধ সাপ্লাই দিত কে? লেখকের দুধ সাপ্লাই দিত কি? ঘুটি গোয়ালিনী। আর এই ঘুটি গোয়ালিনী সম্পর্কে বুড়ি কি বলছে? বুড়ি কি বলছে? কয় ও অর দুধ, অর হচ্ছে গিয়ে কি দুধ, অর্ধেক জল, অর্ধেক হচ্ছে গিয়ে কি জল। তাহলে বলেন তো, কার দুধে অর্ধেক পরিমাণে জল আছে? কার দুধে অর্ধেক পরিমাণে জল আছে? ঘুটি গোয়ালিনীর দুধে অর্ধেক পরিমাণে জল আছে। সকলে একটু কমেন্ট করে আমরা জানাবো যে কার দুধে অর্ধেক জল? ঘুটি গোয়ালিনীর দুধে অর্ধেক জল। না, ঘুটি গোয়ালিনীর দুধে না, আর কি মানে ঘুটি গোয়ালিনী যে দুধ বেচে আর কি, ওই দুধে অর্ধেক জল। তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি ঘুটি গোয়ালিনী যেই দুধ বেচে সেই দুধে হচ্ছে গিয়ে কি কতটি জল? অর্ধেক হচ্ছে গিয়ে কি জল। বলছে নরি শব্দের অর্থ কি? নরি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি লাঠি। নরি শব্দের অর্থ কি? নরি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি লাঠি। তারপর আমরা আরেকটু দেখি তথ্যগুলা। আচ্ছা, এবার হচ্ছে এটা থেকে আরেকটু আমরা তথ্য লিখবো। সকলে একটু লেখেন, সকলে একটু লেখেন, আহ্বান। আহ্বান লেখেন সকলে, আহ্বান লেখেন। চক্রবর্তী মশাই, চক্রবর্তী হচ্ছে গিয়ে কি মশাই সমান সমান খড়, তারপর হচ্ছে গিয়ে কি বাঁশ। চক্রবর্তী মশাই কি? খড় এবং বাঁশ।
তারপর হচ্ছে গিয়ে কি লেখক লেখেন বিকেলবেলা, লেখক লেখেন বিকেলবেলা সমান সমান বাজার সমান সমান আম বাগান সমান সমান হচ্ছে গিয়ে কি বাগান, আম বাগান। বুঝেন? তাহলে লেখক কখন আম বাগানে যায়? বিকেলবেলা। লেখক কোন গাছের নিচ দিয়ে বাজারে যায়? আম বাগানের নিচ দিয়ে হচ্ছে গিয়ে কি বাজারে হচ্ছে গিয়ে কি যায়। তারপরে তো লেখেন লেখক বাড়ি যায়, লেখেন লেখক বাড়ি যায় কয়বার? লেখক বাড়ি যায় হচ্ছে গিয়ে কি 4 বার। লেখক বাড়ি যায় কি বাড়ি যায় হচ্ছে গিয়ে কি 4 বার। তারপর লেখেন লেখক বাড়ির ধরন, লেখকের বাড়ির ধরন ছিল কোনটি? লেখকের বাড়ির ধরন ছিল হচ্ছে গিয়ে কি খড় এবং বাঁশের তৈরি, অর্থাৎ খড়ের বাড়ি। লেখকের কিসের বাড়ি ছিল? লেখকের হইতেছে গিয়ে কি খড়ের বাড়ি হইতেছে গিয়ে কি ছিল। আচ্ছা গেল। তারপর লেখেন জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটি, লেখেন জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটি, জ্যৈষ্ঠ মাসের কিসের ছুটি? গরমের ছুটি সমান সমান দেখে লেখেন আম সমান সমান কি আম। বুঝতে পারছি? অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আইসা বুড়ি তাকে কি খাওয়াইছে? তাকে হচ্ছে গিয়ে কি আম খাওয়াইছে। জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আইসা লেখক হচ্ছে গিয়ে কি খাওয়াইছে? সে হচ্ছে গিয়ে কি আম হইতেছে গিয়ে কি খাওয়াইছে। বুঝতে পারছি? তারপর আমরা পরের তথ্য লেখেন লেখেন হাজরা বেটার বউ, হাজরা বেটার বউ সমান সমান হচ্ছে গিয়ে কি দুধ। হাজরা বেটার বউ সমান সমান কি? হাজরা বেটার বউ হইতেছে গিয়ে কি দুধ। এই দুধের টাকা দিতে চাইছিল কে? টাকা দিতে চায় লেখক। এই দুধের টাকা হচ্ছে গিয়ে কি কে দিতে চাইছিল? লেখক হচ্ছে গিয়ে কি দিতে চাইছিল। তারপর লেখেন 7-8 মাস পর সমান সমান আশ্বিন মাসের ছুটি। কি মাসের ছুটি? আশ্বিন মাসের ছুটি। তাহলে লেখক 7-8 মাস পরে কোন মাসের ছুটিতে আসছে? লেখক হচ্ছে কি 7-8 মাস পরে আশ্বিন মাসের ছুটিতে হচ্ছে কি। সবাই এত হাসির ইমোজি দিছ কেন? পাগল নাকি? মমতা খাতুন তুই তো অনলাইনে ক্লাস করস, যেগুলো হারিয়ে দিতেছে এগুলো আবার অফলাইনে ক্লাস করা পোলাপান। আর অফলাইনে যে কি হয়, এই অফলাইনে কে কে আসস? অফলাইনের কেউ আসস? তুই কমেন্ট করে জানাবি। যেগুলো হারিয়ে দিতেছে এগুলো আমার অফলাইনের স্টুডেন্ট। এর ভিতরে হইতেছে গিয়ে কি সবচেয়ে বেশি পসানি কেটা খাইছস, আর নামটা না বললাম তাহলে আবার ও সেলিব্রিটি হয়ে যাবে, ওর নাম বলা যাবে না। কথাটা বুঝতেছ? তাহলে 7-8 মাস পর। তারপর লেখো যে হচ্ছে গিয়ে কি বুড়ি লেখকের জন্য, বুড়ি লেখকের হচ্ছে গিয়ে কি জন্য লেখেন খেজুর পাতার চাটাই বুনে রাখে। খেজুর পাতার চাটাই বুনে হইতেছে গিয়ে কি রাখে, চাটাই বুনে রাখে। তুমি জানো এই হচ্ছে গিয়ে কি 7-8 মাস পর আশ্বিন মাসের ছুটিতে যখন হচ্ছে গিয়ে কি লেখক এই যে আইসে যারা বেশি বেশি পচানি খাইছে এরা হচ্ছে গিয়ে কি আইসে এখন ক্লাসে। সাব্বাস। হ্যাঁ সবাই একটু কমেন্ট করো পচানি কে কে খাইছ জীবনে। এবার হচ্ছে কি দেখো, মানে এই যে 7-8 মাস পরে লেখক যখন হচ্ছে কি বাসায় আসছে তখন বুড়ি অসুস্থ ছিল। তো বুড়ি অসুস্থ থাকার পর লেখক একদিন বিকেলবেলা লেখক বুড়িকে দেখতে যায়। দেখে যে বুড়ি শুয়ে আছে মাদুরের উপর, মাথার নিচে মলিন বালিশ। খাতা বিদ্যা লেখো সকলে যে হচ্ছে গিয়ে কি বুড়ি শুয়েছিল কিসের উপর? বুড়ি শুয়েছিল মাদুরের উপর। বুড়ি শুয়েছিল কিসের উপর? মাদুরের উপর। আর মাথার নিচে হচ্ছে গিয়ে কি ছিল? মাথার নিচে ছিল মলিন বালিশ। কি বালিশ? মলিন হচ্ছে গিয়ে কি বালিশ। তো মলিন বালিশ হইতেছে গিয়ে কি ছিল? তো লেখক গেছে পরে বুড়ি বলে গোপাল তোর জন্য খাজুর পাতার চাটাই বুনিয়া রাখছি, তুই আমাকে ভাবছিলাম দেখতে আসবি কিন্তু তুই আর দেখতে এলি না। মানে বুড়ি লেখককে সন্তানের মতো হচ্ছে গিয়ে কি ডাকতেছে যে তুই আমার বাসায় আসবি। যেমন আমি যখন একদিনের জন্য বাসায় যাই আমার বাপ মা মনে করে যে হচ্ছে গিয়ে কি ফুলকপি, শিমের তরকারি, আলু ভর্তা
এগুলো মনে করো হচ্ছে গিয়ে কি রান্না করে রাখে। কথার মধ্যে তো লেখকের জন্য বুড়ি কি করছে, খাজুর বা তার চাটাই বুনে রাখছে, যেন তার সন্তান তাকে দেখতে আসবে, তার সন্তান তাকে কি করতে আসবে, দেখতে হচ্ছে গিয়ে কি আসবে। তারপরে একটু লেখো, বুড়ির জানাজা, লেখো বুড়ির জানাজা সমান সমান হচ্ছে গিয়ে কি 12টায়। তারপর হচ্ছে গিয়ে কি লেখক সমান সমান কাফনের কাপড়, কাফনের হচ্ছে গিয়ে কি কাপড়। তারপরে লেখো কবর সমান সমান তিত্তিরাজ গাছ, তিত্তিরাজ হচ্ছে গিয়ে কি গাছ। অর্থাৎ বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়, বুড়িকে তিত্তিরাজ গাছের নিচে হচ্ছে গিয়ে কি কবর দেওয়া হয়। তারপর হইতেছে গিয়ে কি কোন মাসে কবর দেওয়া হয়, বলছে হচ্ছে গিয়ে কি শরৎ মাসে হইতেছে গিয়ে কি কবর দেওয়া হয়, বুঝাইতে পারছি কোন মাসে। তারপর লেখো কবর, বলছে কবর খুঁড়তেছিল কয়জন, কবর খুঁড়তেছিল হচ্ছে গিয়ে কি 2 জন। এবার তাহলে একটু বলো, এই যে আহ্বান গল্পটা যে হচ্ছে গিয়ে কি পড়লাম, আমাদের কি সকলে কি বুঝতে পারছেন? বলেন সকলে, সবাই কি বুঝতে পারছেন? আই অ্যাম অলরেডি সেলিব্রিটি, তানিশা চৌধুরী নোয়া খাইল্লা, তুই বলে সেলিব্রিটি, তোর লেগে আমার জীবনটা সারখার হয়ে যেতেছে, মাইনছে কি কয় না কয়, ঠিক আছে। আচ্ছা তোর লেগে হচ্ছে কি সারখার হইতেছে কি, তুই আমার লগে কন্ট্যাক্ট কর, তোর খবর আছে। এবার বলেন সকলে কি বুঝতে পারছেন, সকলে কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আহ্বান গল্পটা আমরা কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে কি পিডিএফটা দিয়ে দিব। আবার বলতেছি পিডিএফটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন পিডিএফটা ইম্পর্টেন্ট একটু দেখেন। পিডিএফের ভিতরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হচ্ছে গিয়ে কি আহ্বান গল্প থেকে প্রশ্ন আসছে সেগুলো আমরা দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে কি আহ্বান গল্প থেকে যত হইতেছে গিয়ে কি প্রশ্ন আসছে সব হচ্ছে গিয়ে কি আমরা দিয়ে দিছি। কথাটা কি বুঝতে পারছেন সকলে? আমাদের ডিউ ডিমার্সের হচ্ছে গিয়ে কি, আমাদের হইতেছে গিয়ে কি ডিউ ডিমার্সের সাথেই থাকবেন। তো আমাদের ডিউ ডিমার্সের কর্ণধার বাপি ভাই আপনাদেরকে কিছু বলবে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। এইচএসসি 24 ব্যাচ তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে তোমাদের যে কোনো কোচিং সেন্টারে ভর্তি থাকতে পারো, তোমাদের সামনে কয়েকদিন পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। যারা 24 ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা এখন শেষ মুহূর্তে তোমাদের একটা ফাইনাল সাজেশন, ফাইনাল প্রিপারেশন বা রিক্যাপ করা কিংবা একটা মানে একদম সম্পূর্ণ সিলেবাসটাকে থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে আবার আলাদা করে পড়ার জন্য তোমরা আমাদের আইসিইউ ব্যাচ যেটা আছে বি ইউনিট সি ইউনিটের জন্য, সেই আইসিইউ ব্যাচে তোমরা চাইলে তোমাদের ভর্তিটা কনফার্ম ফেলতে পারো। আমাদের কোর্স ফি 1000 টাকা থাকলেও আগামী কাল পর্যন্ত সেটার কোর্স পেমেন্ট 50% ছাড়ে 500 টাকা ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এবং এখানে কিন্তু আমরা এমসিকিউ এবং রিটেন দুটাই আলাদা করে পড়াবো আর কি ব্যাচের মধ্যে। আর যারা 25-26 ব্যাচের আছো তোমরা হচ্ছে আমাদের 50% ছাড়ে আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে পারবো। 24 ব্যাচের জন্য আবার আলাদা করে ঢাবি এক্সাম ব্যাচ আছে, বই আছে। তোমরা আমাদের কোর্সের ক্যাপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করে তোমরা যে তোমাদের যে কোনো পছন্দসহিত কোর্স তোমরা সেটা 50% ডিসকাউন্ট নিতে পারো। এবং 25-26-এর জন্য আমাদের অলরাউন্ডার ব্যাচ আছে, কমার্সের ব্যাচ আছে, আর্টসের ব্যাচ আছে। তো তোমরা যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, আমাদের কিন্তু তোমাদের একাডেমিকে অনেকগুলো সলিউশন আছে, সেই সলিউশনগুলো কিন্তু তোমরা এই পেমেন্ট কমের মধ্যে আগামীকাল পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা। আর যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউনিভার্স পেজে মেসেজ দিতে পারো। আর স্পেশালি যারা এখন লাইভটা দেখতে পাচ্ছ তোমরা একটু কাইন্ডলি 24 ব্যাচের শিক্ষার্থী হইলে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের জন্য, 25-26-এর জন্য আলাদা করে মেসেঞ্জার গ্রুপ আছে। তোমরা চাইলে সেই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য ইউনিভার্স পেজে তোমার এইচএসসি ব্যাচ এবং তুমি কোন গ্রুপের শিক্ষার্থী সেটা লিখে যদি মেসেজ করে দাও, আমরা তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। সেখানে আমরা টিচাররা আছি, তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে সেখানে জানাতে পারবো, বা তোমাদের প্রয়োজন যে কোনো প্রয়োজন আমরা সেখানে তোমাদের সাথে রিচ করতে পারবো, বা ফ্রি ক্লাসের কন্টেন্ট বা ফ্রি ক্লাসের নোট সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। তো পরবর্তীতে হচ্ছে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা ইউনিভার্স পেজে মেসেজ দিতে পারবা। তো সবাই ভালো থাকো। আমাদের 25-26-এর জন্য এখন রেগুলার ক্লাস হচ্ছে, 26 এবং 24-এর জন্য আলাদা করে রেগুলার ক্লাসের স্লট আছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে রেগুলার দেখা হবে আমাদের সায়েন্স কমার্স আর সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্য। তো সবাই ভালো থাকো, এটুকুই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।